আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের সম্পূর্ণ গাইডলাইন ও ক্লাস ধারাবাহিকভাবে এই চ্যানেলে দেওয়া হয়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এ যাবৎ যেগুলো শিখছি, যেমন HTML শিখছি, CSS শিখছি। CSS এর ক্ষেত্রে আমরা এই দুটো শেখার পরে আমরা বিভিন্ন প্রজেক্ট করেছি, বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করেছি। তো ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে আমরা একটা বিষয়, সেটা হলো মেনুটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মেনুর যদি কথা বলি, বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন এখানে আমরা যদি বলি bangladesh.gov.bd, এই ওয়েবসাইটে এখানে দেখেন হোম, বাংলাদেশ সম্পর্কিত ই সেবা সমূহ, এরকম। এগুলো হইলো কি, একটা ওয়েবসাইটে অনেকগুলা পেজ থাকে, সেই পেজগুলা সুন্দর মতো যেন সাজানো যায়, সেই সাজানোর ক্ষেত্রে এই মেনুটা করা হয়। জাস্ট এখানে পেজগুলোর নাম দেয়া আছে, ক্লিক করলে ওই পেজগুলোতে যাবে। এবার ডিজাইনের ভিতরে নিয়ে আসা, এটাকে আমরা মেনু বলি। এবং মেনুকে এখানে মাউস রাখলে এটাকে বলি হোভার করা। হোভার করার পরে দেখেন এখানে আবার নিচে সাব মেনু আসে। মেনুর আবার তার ভিতরে আবার দেখা যায় মেনু থাকতে পারে, এটাকে আমরা বলি সাব মেনু। তারপরে এখানে যদি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটের কথা বলি, এখানে দেখেন ওই হোম আছে, একটা পেজের লিঙ্ক করানো, হোম পেজ। তারপরে এখানে দেখেন এই সাব মেনু শো করছে, এটার আবার সাব মেনু আছে। এই তো মেনুর আবার কি এরকম সাব মেনু থাকতে পারে। ন্যাশনাল ইউনিভার্সিটির যদি কথা বলি, দেখেন হোম, রেজাল্ট, এই মেনুর আবার কি সাব মেনু। এইটা হলো মেনুটা হলো সকল পেজগুলো সুন্দর মতো সাজানো। তো আমরা এরকম আজকে মেনু তৈরি করা দেখবো, যে আসলে কিভাবে মেনু তৈরি করতে পারি। তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা দরকার হবে সেটা হলো একটা HTML CSS দরকার হবে। আমরা অলরেডি আগেই তৈরি করে রাখছি কাজের প্রয়োজনে। যাতে HTML CSS বারবার লিঙ্ক করানো দরকার না হয়, এই জন্য এখানে লিঙ্ক করানো আছে। আমরা এই ফাইল দুটো আমাদের এডিটরে ওপেন করলাম। আমরা এখানে HTML ফাইল দেখতে পাচ্ছি, আর এই পাশে যেটা আছে CSS করব। দুই পাশে এক পাশে HTML আর এক পাশে CSS পাশাপাশি করলে তাহলে কষ্ট করে আমাকে মিনিমাইজ বা পরের সেকশনে ক্লিক করার দরকার হয় না। তো আমরা এখানে মেনু ডিজাইন করব। মেনু করার ক্ষেত্রে মেনু মানে কি, একটা লিঙ্ক, মানে যে কোনো একটা পেজের সাথে লিঙ্ক করানো বা অন্য একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করানো। তো লিঙ্ক করানোর ক্ষেত্রে আমরা যে ট্যাগ ব্যবহার করি, এটা সেটা সবাই জানে। আপাতত লিঙ্কটাকে আমি ব্ল্যাঙ্ক রাখলাম, এই জন্য হ্যাশ দিলাম। এখানে লিখলাম হোম। আচ্ছা, এখানে দেখেন আমি তিনটা লিঙ্ক করাইছি, তিনটা পেজ কি লিঙ্ক করাইছি, এটা মেনু হিসেবে আমি আমার সাইটে ব্যবহার করব। তো যতটুকু করছি HTML এর, ততটুকু আমরা যদি রান করি তাহলে দেখবো যে এখানে লিঙ্ক গুলো শো করছে এইভাবে, পাশাপাশি শো করছে। যে কোনো লিঙ্কের আমরা জানি বাই ডিফল্ট একটা কালার পাই আর আন্ডারলাইন পাই, সেটা শো করতেছে। পরে আমরা সুন্দর করব, আগে আমরা HTML এ সাজাই। এইভাবে করলে পাশাপাশি আসলো একটা আমরা স্ট্যান্ডার্ড সিস্টেমে সাজাবো। কারণ আমরা একটা যখন ওয়েবসাইট করি, তখন এখন বর্তমানে যে ডিজাইন পার্টে আছি, মানে ওয়েব ডিজাইন, সেটা হলো একটা স্ট্যাটিক ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আবার ডাইনামিক করা হয়। যখন ডাইনামিক করা হয় তখন এখানে কন্টেন্ট থাকে না, স্ট্রাকচার থাকে। ডাইনামিকের মাধ্যমে যখন পেজ ক্রিয়েট করা হয়, তখন ওই পেজটা এখানে চলে আসে বা পেজের লিঙ্ক আসে, এরকম। তো এই ডাইনামিক চিন্তা করে আমাদের করতে হবে স্ট্যান্ডার্ড নিয়মে। সেই কথা যদি বলি, তাহলে মেনু নর্মালি এইভাবে করা হয় না, মেনু লিস্টের ভিতরে করা হয়। যেমন আমরা লিস্টের কথা যদি বলি, আমরা দেখছি দুই ধরনের লিস্ট আছে, একটা হলো অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে যার সিরিয়াল নাম্বার আছে, আনঅর্ডার লিস্ট মানে যার সিরিয়াল নাম্বার নাই, এরকম। তো এখানে আমরা আনঅর্ডার লিস্টই করব, যার সিরিয়াল নাম্বার নাই, এরকম। ইউএল ট্যাগ নিতে হয় আমাদের আনঅর্ডার লিস্ট করার জন্য। ইউএল এর ভিতরে কতগুলো লিস্ট হবে, এই জন্য এলআই ট্যাগ ব্যবহার করতে হয়। আমরা এই মেনুগুলা এলআই এর মাধ্যমে করব, অর্থাৎ লিস্ট আকারে করব।
এই মেনুর যে লিঙ্ক ট্যাগটা এইভাবে ইউজ করব। আর একটা আমি যতগুলো হবে ততগুলাই দিলাম। ডাইনামিক করলে হয় কি এগুলো বারবার লুপ হয়, অর্থাৎ বারবার রিপিট হয় ডিজাইনটাকে। তো এই জন্য এইভাবে আপনারা করবেন। আমরা লিস্ট আকারে দেখাইলাম। এটাকে যদি রান করি তাহলে দেখবেন ইউএল এর বাই ডিফল্ট কিছু বৈশিষ্ট্য থাকে, সেই অনুযায়ী কাজ করবে। দেখেন বাই ডিফল্ট বৈশিষ্ট্য কি, একটা মার্জিন উপরে নিচে মার্জিন তৈরি হয়, এই জন্য দেখেন গ্যাপ তৈরি হয়ে গেছে। পিছনে যদি বলি তাহলে দেখেন এই বুলেট পয়েন্ট গুলো চলে আসতেছে ইউএল এর কারণে এরকম। আবার পিছনে একটা জায়গা তৈরি করছে, কারণ ইউএল এর বাই ডিফল্ট একটা প্যাডিং থাকে পিছনে, তো এইগুলো কাজ করতেছে। দেখ আমরা এটাকে সুন্দর করব। তার আগে আমি আরেকটু জিনিস দেখে আসি। এই টোটাল জিনিসটাকে আপনি একটা সেকশনের ভিতর রাখবেন যখন এই যে মেনু করতেছেন। সেকশন করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা জানি সেকশন যদি টোটাল একটা সেকশন হয় তাহলে সেকশন ট্যাগের ভিতরে লিখতে পারি। তারপর ডিপ ট্যাগের ভিতরে লিখতে পারি, যেমন ডিপ লিখে একটা ক্লাস দিই মেইন মেনু। আর এই টোটাল যে এটা আছে যে ডিপটা নিলাম, এটার ভিতরে ইউএল টাকে রাখবো। এটাকে আমি ট্যাব প্রয়োগ করলে ভিতরে চলে আসলাম। এই তারপর হয় কি মেইন মেনুটাকে আমরা সিএসএস এ কল করে ডিজাইন করতে পারবো। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় আপনারা দেখছেন, যখন আমরা হেডার পার্ট করি, হেডার সেকশন, তখন আমরা সেকশন না লিখে যেটা লিখি হেডার লিখি। HTML5 এর যে ভাষণের যে ট্যাগ আছে হেডার, তারপরে ফুটারের জন্য ফুটার ট্যাগ আছে। হ্যাঁ, তো এরকম ট্যাগ আছে। তো মেনু করার ক্ষেত্রেও এরকম একটা ট্যাগ আছে, সেটা হলো ন্যাব। তো আমরা ন্যাব দিয়েই করব। তো এখানে আমরা ট্যাগে ডিপ ব্যবহার না করে ন্যাব লিখবো। আসলে ন্যাব ব্যবহার করলে করাই কি লাগবে বিষয়টা এরকম না, ডিপ ব্যবহার করলে হবে একই জিনিস, কিন্তু একটা সৌন্দর্য বা একটা ফর্মালিটিস বা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমরা মেনটেন করতেছি। জাস্ট এই ক্ষেত্রে আমরা ন্যাব ব্যবহার করব। তো আমরা কি করলাম, একটা ন্যাব ব্যবহার করলাম, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে লিঙ্ক। আমি জিনিসটা আবার রিপিট করতেছি, আপনারা একটু দেখেন। প্রথমে যেটা করবো, একটা ন্যাব ট্যাগ নেব, এটার ভিতরে আমরা একটা ক্লাস নিতে পারি। ন্যাব ট্যাগ নিলাম, তার ভিতরে আমরা করতে পারি ইউএল, তার ভিতরে এলআই, তিনটা মেনু হবে, তার ভিতরে এ। আপাতত আমি লিঙ্ক গুলো করতেছি না, এই জন্য আমরা হ্যাশ রাখতেছি। আর এখানে যেটা পারি পেজের নামগুলো লিখে দিলাম, হোম, যতটুকু করেছি ততটুকু যদি আউটপুট দেখতে চাই, আমরা আগেই যা করছি একই, কোনো পরিবর্তন নাই। ডিপ আর ন্যাবের যদি কথা বলি, এখন কাজ হলো এই মেনুটাকে সুন্দর করা। সুন্দর করার জন্য আমাদের যেটা দরকার হয় সিএসএস। তো আমরা সিএসএস করব। সিএসএস করার ক্ষেত্রে মেইন মেনুটাকে কল করলাম। মেইন যে মেনু আছে সেটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলে এটাকে আরো সুন্দর লাগবে। ব্যাকগ্রাউন্ড কালার জন্য আমরা একটা যেমন ওয়েব কালার লিখে যদি সার্চ দিই তাহলে বিভিন্ন ওয়েবসাইটে আসবে, সেখান থেকে আমরা চাইলে সুন্দর কালার পিক করে নিয়ে আসতে পারি। আপনাদের একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? কোনটা স্যার? কালার প্যালেট কি? হ্যাঁ, কালারের জন্য স্যার ফ্ল্যাট ইউআই কালার। এই ওয়েবসাইটে আসবে না, আসার পরে এখানে দেখেন কালার কম্বিনেশন, মানে আপনার যেটা ভালো লাগে ওই অনুযায়ী এখানে দেয়া আছে, সেখান থেকে কালার নিয়ে কাজ করতে পারেন। আমি এখানে এটাকে ইউজ করলাম, ক্লিক করলাম, এখান থেকে একটা কালার নিই, যেমন এই কালারটা কপি করলাম। জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে কালারটা। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়ে দেব। এখন যদি রিফ্রেশ করি দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখন উপরে একটা গ্যাপ তৈরি হয়েছে। গ্যাপটা কেন তৈরি হয়েছে আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখবো ইউএল, যে ইউএল, এই ইউএল এর নির্দিষ্ট মানে বাই ডিফল্ট যে
মার্জিন আসে সেই মার্জিন ক্রিয়েট করছে, আবার বাম পাশে প্যাডিংও ক্রিয়েট করছে। তো এটা দুই ভাবে আমরা সমাধান করতে পারি। আমরা যদি মার্জিন 0 করে দিই তাহলে এটা চলে যাবে, অথবা এই যে মেইন মেনু এটাকে যদি ওভারফ্লো হিডেন করে দিই তাহলে কি হবে, এগুলো বাইরে চলে যেতে পারবে না, মানে মার্জিন বাইরে যেতে পারবে না, এটার ভিতরেই থাকবে। তো সেক্ষেত্রে সমস্যার সমাধান হবে। আমরা ওভারফ্লো হিডেন করব না, তাহলে সাব মেনু করতে আমাদের সমস্যা হবে, একটা বিষয়। তো এই জন্য আমরা যেটা করতে পারি, মেইন মেনুর ভিতরে যে ইউএল আছে তার মার্জিন থাকবে না, মার্জিন 0 হয়ে যাবে। দেখেন সমস্যার সমাধান। এখন এই পিছনের যে বুলেট পয়েন্টগুলো আছে এটাকে বাদ দেব। এর জন্য যেটা করতে হবে, লিস্ট স্টাইল নান করে দিতে হবে। রিফ্রেশ করলাম, দেখেন চলে গেছে। এখন মেনু সাধারণত কিভাবে থাকে, পাশাপাশি থাকে, পাশাপাশি নিয়ে আসবো। পাশাপাশি নিয়ে আসার জন্য যেটা করতে পারি আমরা, কাকে বলতে পারি পাশাপাশি আসার জন্য বলেন তো? ইউএল ইউএল না এ? LIK LIAK LIA LIK আচ্ছা, এখানে যদি দেখেন হোম তার ভিতরে আছে এলআই, লিস্ট আকার আছে, একটা লিস্ট এরকম। এই লিস্ট গুলা বাই ডিফল্ট নিচে নিচে থাকে, দেখেন এই হোম, এটা মানে এলআই এর কারণে লিস্ট আকারে আছে। সুতরাং এলআই কে আমাকে বলতে হবে পাশাপাশি আসো। সেটা বলার জন্য আমরা যেটা করতে পারি, ইউএল এর ভিতরে যে এলআই আছে তার ফ্লোট লেফট করে দেব। যদি রিফ্রেশ করি, হ্যাঁ পাশাপাশি চলে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কোথায়? ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ব্যাকগ্রাউন্ড নাই। কেন নাই চিন্তা করি। মেইন এই যে একটা এলআই, তারপরে আবার একটা এলআই, তারপরে এলআই, এটা বাই ডিফল্ট ভাবে নিচে নিচে থাকে। যখনই ফ্লোট লেফট করা হইলো তখন কি করলো, এ বাম পাশে আছে এবং এর পাশে আরেকটা জিনিস চলে আসছে। এরপরে এটা নিচে যেটা ছিল সে এখানে চলে আসছে, হোমের পরে অ্যাবাউট আস। তারপরে অ্যাবাউট আস এর পরে কি ছিল, কন্টাক্ট আস কোথায় ছিল, এখানে। কন্টাক্ট আসটাকে জোর করে আবার এখানে নিয়ে আসছে ফ্লোট লেফটের কারণে। আসার পরে ফ্লোট লেফট এটাকে পাচ্ছে, কন্টাক্ট আসও ফ্লোট লেফট পাচ্ছে। যখন পাইতেছে তখন সে করতেছে কি, এর নিচে অন্য যে কিছু আছে কিনা দেখে, ওইটাকে জোর করে এখানে নিয়ে আসার চেষ্টা করতেছে, বাট এখানে তো কিছু নাই। আর না থাকার কারণে সে কি করলো, ব্যাকগ্রাউন্ড নাই করে দিচ্ছে। অর্থাৎ একটা আমরা যখন ডিভ নিতাম আগে, আপনাদের যে গ্রিড সিস্টেম দেখাইছি, সেখানে আমরা একটা জিনিস দেখছি, সেটা হলো যদি হাইট না দেওয়া থাকে বা কন্টেন্ট যদি না থাকে তাহলে ওখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলে কাজ করে না। এখানেও এখন ওইরকম আচরণ করতেছে, যে কন্টেন্ট না থাকলে যেরকম ওরকম ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না। যেহেতু ফ্লোট লেফট করার কারণে, মানে ইউএল এলআই কে ফ্লোট লেফট করার কারণে ও মনে করতেছে এটার ভিতরে কোনো কন্টেন্ট নাই, যে কারণে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তাহলে সমাধান কি? সমাধানের যদি কথা বলি, আমরা মেইন মেনুকে যদি একটা হাইট দিই তাহলে কিন্তু চলে আসবে ব্যাকগ্রাউন্ড। যদি ওভারফ্লো হিডেন করি, রিফ্রেশ করি, দেখেন সমস্যার সমাধান। কিন্তু ওভারফ্লো হিডেন বলছি কি শুরুতে ব্যবহার করা যাবে না, কারণ এটার ওভার করলে যদি সাব মেনু বের হয়, এই ওভারফ্লো হিডেন করলে কি বের হইতে পারবে? তখন তো এটার ভিতরেই থাকবে, কেটে যাবে, বের হওয়ার আর সুযোগ থাকবে না। এই জন্য এটা সমাধান না। তাহলে সমাধান কি? একটা হাইট দেওয়া যায়, মিনিমাম হাইট। কিন্তু মিনিমাম হাইট দিয়ে ফিক্স করা যায়। মিনিমাম হাইট মানে হলো নির্দিষ্ট একটা হাইট পাবে, তারপর কন্টেন্ট যদি বাড়ে তাহলে এটা আবার মানে আরো বাড়তে পারে, সমস্যা নাই। কিন্তু আমরা যেটা দেখবো মানে সঠিক যেটা সেটা দেখবো। কারণ আমি কাজ করি ডেভেলপিং এর কাজ নিয়ে, র কোডিং করা হয় প্রোগ্রামিং এর, তারপর দেখা যায় ওয়ার্ডপ্রেসের থিম বানাই, প্লাগইন বানাই। সুতরাং ডাইনামিক করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেটা ইউজ করাটা স্ট্যান্ডার্ড, আমরা ওই কনসেপ্ট নিয়ে কাজ করব। তো হাইট দিয়ে অনেকে করে, বাট এটা স্ট্যান্ডার্ড না।
আমরা হাইট ছাড়া অন্য কি সিস্টেম আছে আমরা সেটা দেখবো আর সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এই সমস্যা বিশেষ করে এই যে ব্যাকগ্রাউন্ডের যে সমস্যা সেটা আমরা এখন সমাধান করার চেষ্টা করি। দেখেন মেইন যে মেনু আছে এটার ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না, তাই তো? কারণ সে ধরে নিচ্ছে এটার ভিতরে কোনো কন্টেন্ট নাই বা এরকম চিন্তা করতেছে। তো এই জন্য যেটা করতে পারি, মেইন মেনুর একটা আফটার বিফোর বলতে একটা কথা আছে, সেটা আমরা এখানে ইউজ করতে পারি। আফটার বিফোর তো বুঝতেই পারতেছেন যে এই সেকশনে মানে আগে এবং পরে কিছু একটা হবে, যে কোনো একটা ইউজ করেন, যেমন আফটার ইউজ করি, এটার আফটার যদি দিই সেখানে কিছু কন্টেন্ট নিয়ে আসতে চাই, এটার ভিতরে কিছু কন্টেন্ট লিখি, যেমন লিখলাম হাই, রিফ্রেশ করলাম, কি চলে আসছে? ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কিন্তু হাই লেখাটাও কিন্তু চলে আসছে, হাই দেখতে পাচ্ছি। এখন লেখে যদি নিয়ে আসতে হয় তাহলে কি অসুবিধা না? লেখাটা থাকতে তো অসুবিধা, তাহলে কি করতে পারি? লেখাটা বাদ দিয়ে দিই, লেখাটা বাদ দিয়ে আমি সেভ করলাম। এখন যদি রিফ্রেশ করি ব্যাকগ্রাউন্ড নাই, কাজ করতেছে না, তার মানে কন্টেন্ট থাকা লাগতেছে। আচ্ছা এখানে যদি একটা স্পেস ব্যবহার করি দেখি তো কাজ করে কিনা। যদি রিফ্রেশ করি না, তা তো আসতেছে না, এখানের ব্যাকগ্রাউন্ডটা কাজ করতেছে না। এটার ব্যাকগ্রাউন্ড কাজ করানোর জন্য আমরা যেটা করতে পারি, আফটারে যদি আমরা কন্টেন্ট দিই তাহলে শো করে, মানে কালারটা শো করে। এখন কন্টেন্ট না দিয়ে শো করানোর সিস্টেম কি? এখানে একটা জিনিস কাজ করাইতে হয়, যেমন এই যে কন্টেন্টের অস্তিত্ব, কিন্তু কন্টেন্ট যদি ব্যবহার না করি, কন্টেন্ট যদি না দিই তাহলে সেটার কোনো অস্তিত্ব থাকে না। এটার অস্তিত্ব প্রমাণ করার জন্য ডিসপ্লে ব্লক করতে পারি। যদিও ডিসপ্লে ব্লক এর আগেও আপনারা দেখছেন, ডিসপ্লে ব্লক করলে কি আসবে? যদি রিফ্রেশ করি অস্তিত্ব আছে, বাট হাইট না পাওয়া পর্যন্ত কালার কাজ করে না। তো সেজন্য আর একটা প্রপার্টি ব্যবহার করতে পারি, ক্লিয়ার বোথ। ক্লিয়ার বোথ যদিও বিভিন্ন কারণে ইউজ করা হয়, জাস্ট এক্ষেত্রে আমরা যদি সহজভাবে আপনাদের বলতে চাই, এখানে রিফ্রেশ করে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সহজভাবে যদি বলি, মেইন মেনুর ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না, কারণ হলো ফরওয়ার্ড লেফট করার কারণে ব্যাকগ্রাউন্ড চলে যায়, তখন সে ভাবে যে এটার ভিতরে কন্টেন্ট নাই এরকম। তো এটা আসলে আমরা যেভাবে সলভ করতে পারি, এটাকে যদি ওভারফ্লো হিডেন করি তাহলে সমস্যার সমাধান হয়। বাট আমাদের একটা মেনুর ভিতর সাবমেনু থাকতে পারে, সাবমেনু বের হয় না ওভারফ্লো হিডেন করলে, কন্টেন্ট যা কিছু থাকে সব ওই ডিবের ভিতরেই থাকে। তো এই সমস্যা সমাধানের জন্য যেটা করতে পারি, আমরা রিয়েলাইজ করাইতে পারি যে তোমার ভিতরে কিছু কন্টেন্ট আছে। সেটা যদি রিয়েলাইজ করাইতে পারি তাহলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা শো করবে। যদিও আমরা এখানে নির্দিষ্ট একটা মিনিমাম হাইট ব্যবহার করলেও সমাধান করা যায়, বাট সেটা স্ট্যান্ডার্ড না। আমরা যেটা ব্যবহার করতে পারি তাকে রিয়েলাইজ করাবো যে তোমার ভিতর কিছু কন্টেন্ট আছে, সেটা যদি সে রিয়েলাইজ করে তাহলে কালারটা চলে আসবে। সেটা করার জন্য আমরা কি বলছি, মেইন মেনুর আফটার করছি। আফটার মানে পরে কিছু একটা হবে, কি হবে? কন্টেন্ট হবে তোমার পরে। তো কন্টেন্ট আমরা যদি লিখে দিই এখানে কিছু একটা, তাহলে কিন্তু কাজ করে, তাহলে আমার কালারটা চলে আসে। কিন্তু কন্টেন্ট যদি সবসময় থাকে এই কন্টেন্টটা, তাহলে দেখতে ভালো লাগে না, বা এটা সঠিক সিস্টেম না। যে কারণে কন্টেন্ট যদি বাদ দিয়ে দিই তাহলে এটার আবার অস্তিত্ব থাকে না। এটার অস্তিত্ব প্রমাণ করার জন্য ডিসপ্লে ব্লক করছে। মানে সহজভাবে যদি বলেন, ডিসপ্লে ব্লক মানে কি, বাম পাশ থেকে শুরু করে একদম ডান পাশ থেকে পুরো স্ক্রিন দখল করে এরকম কিছু একটা, তাই তো? ডিসপ্লে ব্লক করছে। এরপরে ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড পায় না, কারণ হাইট যদি না পায় তাহলে কি ব্যাকগ্রাউন্ড কালার পায় না, জানি। এই হাইটটাও যেন সে পায়, মানে সে যদি টোটাল স্ক্রিন যেন পায় এবং হাইটটাও যেন পায়, সেজন্য যেটা ব্যবহার করছি ক্লিয়ার বোথ। অর্থাৎ কন্টেন্ট না দিয়ে আমরা যেটা বোঝানোর ট্রাই করতেছি যে তোমার ভিতরে কিছু কন্টেন্ট আছে, তুমি সেটা বিশ্বাস করো, সেজন্য দুটো প্রপার্টি ইউজ করছে। একটা হলো ডিসপ্লে ব্লক টোটাল স্ক্রিনে অস্তিত্ব আনার জন্য, আর হাইটটা যেন পায় এই জন্য করছি কি ক্লিয়ার বোথ। এটা করার কারণে আমার যে সমস্যা ছিল সেই সমস্যাটা সমাধান হয়েছে। এখানে যদি রিফ্রেশ করি দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখানে আপনার বোঝার থেকে মনে রাখার এটাই হলো মেইন, যে এখানে যে এইটুকু করতে হয়, নাহলে ব্যাকগ্রাউন্ড পায় না। কি করতে হয় আবার দেখাই, মেইন মেনু আমরা যদি নরমালি লক্ষ্য করি,
ব্যাকগ্রাউন্ড পায় না, ব্যাকগ্রাউন্ড চলে গেছে, কারণ এটাকে নির্দিষ্ট যদি একটা হাইট না দিই তাহলে ব্যাকগ্রাউন্ড পায় না, সেটা আমরাও জানি। শুধুমাত্র ফ্লোট লেফট করার কারণে চলে গেছে। ফ্লোট লেফট যদি না করতাম তাহলে ব্যাকগ্রাউন্ডটা পাইতো। কারণ ফ্লোট লেফটটা কেটে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড পাইছে। আমি ফ্লোট লেফট করলাম, লেফট করার কারণে কি সবগুলো পাশাপাশি চলে আসছে, জোর করে নিয়ে আসছে, যে কারণে কি হয়েছে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আমরা যেটা করতে পারি, মেইন মেনু, এটার পরে তাকে রিয়েলাইজ করাইতে পারি তোমার ভিতরে কিছু কন্টেন্ট আছে, এর জন্য একটা আফটার দিই। আফটার বিফোর বলতে একটা ইয়ে আছে, তো আফটার দেওয়ার পরে আমরা এখানে কিছু কন্টেন্ট লিখতে পারি। এটার ভিতরে আমি যদি যে কোনো কন্টেন্ট ব্যবহার করি, এটার ভিতরে যে কোনো কন্টেন্ট ব্যবহার করলে তাহলে দেখবো এই সমস্যাটা সমাধান। রিফ্রেশ করলাম, ব্যাকগ্রাউন্ড চলে আসছে এবং হাই লেখা শো করছে। এখন হাই লেখাটা শো করছে, এটা তো সমস্যা। আমি এই লেখাটা বাদ দিয়ে তাকে রিয়েলাইজ করাবো কন্টেন্ট আছে সেটা বিশ্বাস করো। এই জন্য করতে পারি ডিসপ্লে ব্লক। সে তার অস্তিত্ব এখন বোঝা যাবে, কিন্তু তার হাইট এখনো পাবে না। হাইটটা পাওয়ানোর জন্য আমরা করতে পারি ক্লিয়ার ব্লক, ক্লিয়ার বুথ। এতটুকু যদি করি, রিফ্রেশ করলাম, দেখেন হাই চলে গেছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। আমাদের এই যে লেখাগুলো একদম পাশাপাশি চলে আসছে, এটাকে একটু গ্যাপ দেওয়া দরকার। তো গ্যাপ দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, প্যাডিং ইউজ করতে পারি। এখন বলেন তো, প্যাডিং আমরা এ কে ইউজ করব না এলআই কে প্যাডিং দেব? এলআই কে দেব না এটা গেছে একে দিলে মনে হয় ভালো হয় স্যার এ কে। আচ্ছা ওকে। আমরা প্যাডিং যেটা দেব ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে যে এ কে প্যাডিং দেব। প্যাডিং আমরা যদি ব্যবহার করি, যেমন উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল ইউজ করলাম, এবং এটা যদি রিফ্রেশ করি, ডানে বামে কাজ করছে কিন্তু উপর নিচে কাজ করে নাই। এর আগেও আমরা যখন প্রজেক্ট করছি, বিশেষ করে মজিলার যে ওয়েবসাইটটা আমরা ক্লোন করছি, তখন আমরা দেখছিলাম যখন এই ট্যাগ ব্যবহার করে একটা বাটন তৈরি করছি, বাটনের মধ্যে লুপ দিছি, তখন এই ট্যাগের যখন মার্জিন দিছি তখন মার্জিনটা কাজ করে না, কোনো এই ট্যাগের ভিতরে এরকম সমস্যা। আর বিশেষ করে ফ্লোট ইউজ করলে তখন এই ট্যাগের এই যে প্যাডিংটা কাজ করে না। এই জন্য আমরা যে করতে পারি, ডিসপ্লের যে কোনো একটা প্রপার্টি ইউজ করতে পারি, যেমন ডিসপ্লে টেবিল আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক আছে, তবে সেক্ষেত্রে আপনারা ডিসপ্লে ব্লকটা ইউজ করবেন। ডিসপ্লে ব্লক যদি যে কোনোটা ইউজ করলেই আপনার এটা কাজ করবে। এখন যদি রিফ্রেশ করি, দেখেন প্যাডিংটা কাজ করছে। তো এরপরে আমাদের এই ট্যাগটাকে যেটা আছে সেটা আমরা একটু সুন্দর করি, যেমন কালার করে দিই। কালার যেহেতু ডিপ কালার, এই জন্য কালার হোয়াইট করে দিলাম। এরপরে আমরা যেটা করতে পারি, ফন্ট সাইজ একটু বাড়াই দিতে পারি, 18 পিক্সেল করে দিলাম। তারপরে এখানে আমরা ডাইনামিকের কথা যদি চিন্তা করি, ডাইনামিক যখন ওয়েবসাইট করা হয় তখন দেখেন মেনু সবগুলো বড় হাতের হয়। যখন স্ট্যান্ডার্ড একটা ওয়েবসাইট দেখবেন সবগুলো বড় হাতের, নয়তো প্রথম ওয়ার্ডটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। এখন যে ডাইনামিক করবে, যে ইউজার, সে তো চাইলে এখানে হোম ছোট হাতের এই লিখতে পারে, তাহলে তো দেখতে ডিজাইনটা সুন্দর লাগবে না। সে বড় হাত লেখুক আর ছোট হাতের লেখুক, অসুবিধা নাই, সব লেখাগুলো বড় হাতের জন্য শো করে। সেই জন্য আমরা সিএসএস দিয়ে ফিক্স করে দেব। সিএসএস দিয়ে কিভাবে ফিক্স করতে হয়? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর এই ট্যাগের একটা বাই ডিফল্ট আন্ডারলাইন থাকে, আমরা জানি সেটা। তো সেটা আমরা যদি বাদ দিতে চাই, টেক্সট ডেকোরেশন, এখন যদি আমি রিফ্রেশ করি, পারফেক্ট ইস্যু করছে। এখন আমাদের মেনু তৈরি করা হয়ে গেছে। এখন একটা হোভার ইফেক্ট দিলে অনেক সুন্দর লাগবে।
ওভার ইফেক্টটা যদি করতে যাই, কারণ ইউএল এর ভিতরে যে এলআই তারপর যে এ আছে, এটাকে একটা হোভার করি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আমরা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড বা সুন্দর কালার ইউজ করব, সেজন্য আমাদের যে এই ওয়েবসাইট আছে এখান থেকে চাইলে কালার কপি করে নিতে পারি। এখন যদি রিফ্রেশ করি, ওকে, হোভার করলে একটা কালার দেখতে পাচ্ছি। অনেক ওয়েবসাইটে দেখবেন আমরা যে পেজে থাকি, যখন হোম পেজে থাকবো হোম পেজের এটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, অর্থাৎ এটা এই কালারটা থাকবে, অন্য পেজে থাকলে ওই কালারটা থাকবে। এটা যদি করতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন, এলআইকে একটা ক্লাস দিতে পারেন, যে কোনো নামে একটা ক্লাস নাম। এটা আমরা এখানে কল করব। এটার ভিতরে যে এ আছে তার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, অথবা অন্য কালার দিয়ে দিতে পারি আমরা চাইলে। যদি রিফ্রেশ করি, দেখেন এটা নরমালি অবস্থা আছে, হোভার করলে এই দেখা যাচ্ছে মিশে গেছে, তাই তো? এটা যদি গ্যাপ তৈরি করা দরকার হয় তাহলে একটা কাজ করতে পারেন, আপনারা চাইলে এই যে এলআই আছে এখানে মার্জিন করে দিতে পারেন, মার্জিন রাইট 5 পিক্সেল। রিফ্রেশ করলাম, এখন দেখেন আর সমস্যা নাই। এই হলো মেনু ডিজাইন। পারবেন সবাই মেনু ডিজাইন করতে? স্যার আগ্রহী স্যার স্যার। পারবো স্যার। স্যার ইনশাআল্লাহ পারবো। সমস্যা আছে কোনো? বেশি জটিল না, জাস্ট ইউএল এলআই কে অল্প জটিল স্যার। লেফট করছি। আর নতুন একটা জিনিস শিখছি আমরা, এই যে একটা জিনিস আফটার বিফোর বলতে একটা বিষয় আছে, যে কোনো জায়গায় আমরা করতে পারি। তো এই আফটারের মাধ্যমে জাস্ট তাকে রিয়েলাইজ করাইছি তোমার ভিতরে কিছু কন্টেন্ট আছে যেটা মিনিমাম হাইট দিয়ে আমরা করতে পারতাম, যেমন মিনিমাম হাইট এভাবেও ফিক্স করা যায় 20 পিক্সেল পাবে, আর কন্টেন্ট বেশি থাকলে আরো বাড়বে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড না। আবার আমরা চাইলে ওভারফ্লো হিডেন করতে পারতাম, এটাও স্ট্যান্ডার্ড না। এটা এক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়, তাহলে সাবমেনু গুলো কাজ করা যায় না। তো এই জন্য আমরা এই যে একটা বিষয় এটা ইউজ করলাম। আজকে নতুন একটা জিনিস শিখলাম। এই হলো নরমালি আপনি যদি মেনু ডিজাইনের কথা বলেন, মেনু ডিজাইন। এটা যদি বুঝে থাকেন, আমরা সাবমেনু করব। সাবমেনু দেখার আগে আপনাদের পজিশনের যে একটা বিষয় আছে, পজিশন অ্যাবসলিউট, পজিশন রিলেটিভ, এটা আমাদের সাবমেনুতে দরকার হবে, যদিও এটা অনেক আগে প্র্যাকটিস করানো হয়েছে। তারপর আমরা ছোট্ট একটা প্রজেক্ট দেখি যাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। আচ্ছা, ধরেন আমরা একটা বক্স নিলাম, এই বক্সটাকে আমরা এখানে একটু ডিজাইন করি। একশো পিক্সেল হাইট, 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিই। এখানে উইথ আমরা জাস্ট ছোট করার জন্য ইউজ করছি, আর হাইটটা না দিলে ব্যাকগ্রাউন্ড কালার পাবে না, সেজন্য ইউজ করছি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন এটা যদি আমরা রান করি, তাহলে দেখবো এটা চলে আসছে। এখন এটাকে
আমরা কিছু সিএসএস এর প্রপার্টি দেখছি, তার ভিতরে একটা দেখছি পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট করলে হয় কি, মানে যে ডিপ বা যে অংশ থাকে ওখানের সাথে আর সম্পর্ক থাকে না। এটা আমাদের স্কিনের সাপেক্ষে কাজ করে। যেমন আমি যদি বলি পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে রাইট থেকে 0 এবং টপ থেকে যদি বলি 200 পিক্সেল, সেক্ষেত্রে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবো হ্যাঁ রাইট থেকে 0 এবং টপ থেকে 200 পিক্সেল। মানে এখন এই পজিশন দিয়ে আমরা এখানের স্ক্রিনের যে কোনো জায়গায় আমি নিয়ে যাইতে পারি বা ইউজ করতে পারি। এরকম যদি বলি টপ থেকে 0 বা টপ থেকে 10 পিক্সেল, তাহলে একদম উপরে চলে যাবে। যদি রিফ্রেশ করি দেখেন উপরে চলে গেছে। এখন আমি যেটা চাচ্ছি টোটাল জিনিসটাকে একটা আলাদা আবার ডিপের ভিতরে নিই। মেইন বক্স, এটাকে আমরা একটু ডিজাইন করি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা ব্ল্যাক কালার দিলাম। আচ্ছা, যতটুকু ইউজ করছি যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবে এখানে চলে আসছে। আমি কাজ করতেছি, আমি যেটা চাচ্ছি সেটা হলো এই যে অংশটা আছে সেটা 8 এর ভিতরে থাকবে। এই জন্য যেটা করতে পারি, এটার সাথে একটা কি সম্পর্ক যুক্ত করি। অর্থাৎ একটা মানুষ বা একটা ফ্যামিলি মেম্বার সে সম্পর্ক ছিন্ন করে বাইরে চলে গেছে, সে এখন নাই বাইরে। এখন তারা যদি এই বাসার ভিতরে নিয়ে আসতে চাই, তার সাথে কি একটা সম্পর্ক করতে হবে। পজিশন রিলেটিভ সম্পর্ক যুক্ত করলাম তার সাথে, রিফ্রেশ করলে দেখেন এখন 8 এর ভিতরেই থাকবে সে আর এটার বাইরে যাবে না। তো এখন যেটা করতে পারি আমরা, টপ থেকে কত 20 পিক্সেল আমরা করেছি, এখন এখানে আমরা যদি টপ থেকে 100% করি, টপ থেকে 100%, তাহলে এটা কোন জায়গায় থাকবে বলতে পারেন? স্যার নিচে চলে যাবে স্যার। নিচে যাবে এখানে? থাকবে স্যার। স্যার নিচে যাবে স্যার, কিন্তু বাইরে যাবে না। নিচে যাবে বাট বাইরে যাবে না, তাই? টপ থেকে 100% মানে কি? এই যে টপ থেকে শুরু করলাম, নিচে আসতেছে 50%, 80%, 100% এখানে। এই 100 এর পরে চলে যাবে। যেমন এখন যদি রিফ্রেশ করি দেখেন এখান থেকে 100% দখল করছে, তার নিচে চলে গেছে। এবার যদি বলি আপনারা এই যে লেফট, রাইট থেকে 0 না, এখানে বলি লেফট থেকে 100%, এখন কোথায় যাবে? ডান, এখানে আসবে। এই বাইরে চলে যাবে এটা। এখান থেকে 100% এখানে, তার নিচে শুরু হয়েছে। এই বাম পাশ থেকে 100% এখানে, এই জন্য এখানে শুরু হয়েছে। তো পজিশন অ্যাবসলিউট দিয়ে আমরা স্ক্রিনের যে কোনো জায়গায় নিতে পারি, আর ওইটাকে নির্দিষ্ট একটা জায়গার ভিতর যদি আটকাইতে চাই তাহলে ওখানে বলতে হয় পজিশন রিলেটিভ। এটা করার পরে আমরা অবস্থান দিয়ে যে কোনো জায়গায় দিতে পারি। 100% টপ থেকে 100% বলে এই সেকশনের একদম নিচে চলে আসবে। এটা যদি বুঝে থাকেন সাবমেনু আপনার ক্যাচ করতে বা বুঝতে তেমন একটা সমস্যা হবে না। আমরা যেখানে প্রজেক্ট করতেছিলাম সাবমেনু, আমরা এখানে সাবমেনু ক্রিয়েট করব একটা। যে পেজে থাকবে তখনই এই ক্লাসটা কাজ করবে। এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে ইউজ করা যায়, মানে যখনই যে পেজে থাকবে ওই পেজের এই ক্লাসটা পাবে, তখনই ওটা অ্যাক্টিভ দেখা যায়, অর্থাৎ অ্যাক্টিভের যে কালার ওটা দেখা যায়।
আচ্ছা যাই হোক, আমরা এলআই এর ভিতরে একটা কাজ করি, এখানে অন্য একটা দিয়ে আমাদের কিছু কোর্স নিয়ে আসি। এখন বলেন আমরা এটার ভিতরে যে সাবমেনু তৈরি করব সেটা আমরা এলআই এর ভিতরে দেব না এর ভিতরে দেব? এলআই এর ভিতরে। এলআই এর ভিতরে? স্যার এলআই এর ভিতরে তো এলআই এর ভিতরে এলআই না এ? এলআই তো স্যার। আচ্ছা আমি সাজাই, তারপর দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমরা এলআইটাকে এই দেখেন, এলআই শুরু করছি, এলআই শেষ করছি, এটার ভিতরে একটা লিঙ্ক, আওয়ার কোর্স, এটাও তো একটা লিঙ্ক। একটা লিঙ্ক কিভাবে হয়? এটাকে আগে শুরু করতে হয়, এটা একটা কি পরে শেষ করতে হয়, এতটুকু করলে একটা লিঙ্ক হয়। এখন এটার ভিতরে যদি সাবমেনু করতে চাই তাহলে অবশ্যই এর পরে করব, মানে এলআই এর ভিতরে উপরে একটা লিঙ্ক থাকবে, পরে এখানে চাইলে একটা লিঙ্ক থাকতে পারে, অথবা এখানে অনেকগুলো সাবমেনু করব। সাবমেনু করার জন্য ঠিক আগে যেরকম করছি এরকম আমাদের দরকার ইউএল, তার ভিতরে এলআই, ধরলাম 3টে এলআই থাকলো, তার ভিতরে থাকবে এই একই জিনিস আমি এখানে রিপিট করলাম। নয়েজ আসতেছে কিন্তু, মাইক্রোফোন মিউট করেন। লিঙ্ক গুলা ব্ল্যাঙ্ক রাখলাম, এখানে কিছু কোর্সের নাম দিয়ে দিলাম। তো আমরা একটা সাবমেনু ক্রিয়েট করলাম, সেটা হলো ইউএল। এখানে একটা ইউএল নিলাম, তার ভিতরে একটা এ তো থাকি স্বাভাবিকভাবে, আওয়ার কোর্স। এইটার নিচে আর একটা করছি ইউএল, তার ভিতরে আবার এলআই, তার ভিতরে সাবমেনু ক্রিয়েট করছি। যতটুকু করেছি আমরা একটু আউটপুট দেখে আসি কিরকম। নরমালি একটা ইউএল এর ভিতরে এলআই থাকলে নিচে নিচে চলে আসার কথা, মানে নিচে নিচে আসবে, বাট এখানে পাশাপাশি আসছে। তো পাশাপাশি কেন আসছে? কারণ হলো আমরা যে ডিজাইন উপরে করছি, সিএসএস যেটা অ্যাপ্লাই করছি, উপরে যে সিএসএস অ্যাপ্লাই করছি দেখেন এখানে এই যে মেইন মেনু ইউএল এর ভিতরে যে এলআই যে অ্যাপ্লাই করছি, এটার ভিতরে বলছি ফলোট লেফট, যেখানে পাশাপাশি চলে আসছে। ইউএল এর ভিতরে যে এলআই, এখানে কিন্তু উল্লেখ করে দিই নাই কোন এলআই। ইউএল এর ভিতরে এলআই মানে কি? ইউএল এর ভিতরে এলআই মানে এই প্রথম ইউএল এর ভিতরে এলআই এটাও পাবে, তারপরে যে আছে ইউএল এর ভিতরে এলআই সেটাও পাবে। সিএসএস সিএসএস এর একটা সিস্টেম আছে, আমরা যদি এইভাবে লিখি তাহলে মিন করবে মেইন মেনুর পরেই যে এলআইটা আছে, এর ভিতরে অন্য ট্যাগ থাকলে হবে না, এটার পরেই যে এলআই আছে, তারপরে যে আবার ইউএল আছে, সরি, তারপরে যে এলআই আছে, এইটা এই সিএসএস টুকু পাবে। সেটা যদি দেখি, এখন যদি রিফ্রেশ করি, এখন দেখেন যেভাবে থাকার কথা সেইভাবে থাকতেছে। এখন এইটার যে পিছনের যে মার্জিন, যে বটম দেখেন মার্জিন, যে উপরে নিচে যে মার্জিন থাকে সেটা আমরা 0 করছি, আগেই করছি, এই জন্য ওটা এখানেও পাচ্ছে। এবং আমরা যদি বলি লেফটে প্যাডিং আছে বাই ডিফল্ট, সেই প্যাডিংটা এখানে কিন্তু পাচ্ছে, লিস্টের মতো আচরণ করতেছে। তো এটাকে আমরা ফিক্স করতে পারি, অসুবিধা নেই। আরেকটা জিনিস দেখেন, এখানের ব্যাকগ্রাউন্ড সহ সে নিচে চলে আসছে, মানে যদি আরো মেনু তৈরি করি তার ব্যাকগ্রাউন্ডটাও নিচে চলে আসবে। এই জিনিসগুলো কিভাবে ফিক্স করা যায় সেটা আমরা দেখব। তো এখানের যদি কথা বলি, এই যে জায়গাটা আছে এটাকে আমরা একটু ফিক্স করি। দেখেন এটা আছে কিসের ভিতরে, আমরা সাবমেনু করার জন্য এখানে কমেন্টস করতে পারি। ইউএল এর ভিতরের যে ইউএল, বাম পাশে কিছু প্যাডিং পেয়েছে, প্যাডিং আমরা
লেফট করে দিতে পারি 0। রিফ্রেশ করি, দেখেন বামে চলে আসছে। ওকে, অসুবিধা নাই, সমস্যার সমাধান এটার। আরো কিছু আছে, এই যে লাইন হেড যদি কমাইতে চান বা ফন্ট সাইজ কমাইতে চান, সাবমেনুর ক্ষেত্রে অনেক সাইডই দেখবেন ফন্ট সাইজ কম, সেটা আলাদা আবার করা যায়, অসুবিধা নাই। আচ্ছা যাক, সেদিক থেকে না, এখন কিছু জিনিস চিন্তা করি আমরা যে এই ডিজাইনটা করা হয়েছে, এটা তো হোভার করলে শো করবে, অন্যথায় এটা কি হাইড অবস্থায় থাকবে, নরমালি হাইড অবস্থায় থাকবে। তো হাইড কিভাবে করব? এই অংশটাকে আমি নাই করে দেবো, একদম নাই থাকবে না, এখানে হোভার করলে আসবে। তো আমরা যেটা করতে পারি, দেখেন কাকে হাইড করব, এখানে যতটুকু আছে ইউএল এতটুকু হাইড করলেই তো পারফেক্টলি থাকে। অর্থাৎ আমি যদি এখানে আপনাদের দেখাই, এতটুকু যদি কাট করে নিই, তাহলে তো আওয়ার কোর্স সবকিছু স্বাভাবিক অবস্থায় থাকবে। আমরা এটাই করব। তো এই জন্য মেইন মেনুর ভিতরে ইউএল যেটা আছে, সেটাকে বলতে পারি ডিসপ্লে নান, ডিসপ্লে নাই হয়ে যাও। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন নাই, সাবমেনু নাই। এখন সাবমেনু হোভার করলে যেন আসে, এখন তো নাই, বাট হোভার করলে যেন আসে, সেটা সেক্ষেত্রে কি করতে হবে? হোভারের কিছু কাজ করতে হবে, আর ডিসপ্লে নানের বিপরীতে কিছু ইউজ করতে হবে। তো হোভার কাকে করব যদি আমরা চিন্তা করি, কাকে হোভার করলে আর শো করবে? এইটার ভিতরে আওয়ার কোর্সটা কার ভিতরে আছে? মেইন মেনুর ভিতরে ইউএল, তার ভিতরে যে এলআই আছে, তাকে হোভার করলে কিছু একটা হবে। আচ্ছা, সেটা আমরা যদি করতে চাই, মেইন মেনুর ভিতর ইউএল তারপর এলআই, এটাকে যদি হোভার করি, হোভার করলে কি হবে? যে আমরা ইউএল যেটা করছি, মানে ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে যে ইউএল, এইটার এখানে ব্যবহার করছিল কি? ডিসপ্লে নান। এটা বিপরীত কি? ডিসপ্লে ব্লক। ব্লক মানে অস্তিত্ব আছে বা এটা শো করবে এরকম। তো আমরা এটা যদি আউটপুট দেখতে চাই, রিফ্রেশ দিলাম, দেখেন এখন নাই, হোভার করলে চলে আসতেছে, হোভার করলে আসতেছে, বাট সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে টোটাল ব্যাকগ্রাউন্ড সহ সে চলে যাইতেছে। এখন এই টোটাল জিনিসটাকে ব্যাকগ্রাউন্ডের বাইরে নিয়ে আসতে হবে, মানে এটার সাথে আর সম্পর্ক থাকবে না এগুলোর সাথে। সম্পর্ক যদি এখান থেকে চলে আসতে যাই, তার মানে আমরা কি ব্যবহার করতে পারি? পজিশন অ্যাবসোলুট। সেটা কাকে ইউজ করব? এই যে এই অংশটাকে আমরা ব্যবহার করতে পারি, পজিশন অ্যাবসোলুট। তাহলে এটার সাথে আর সম্পর্ক থাকবে না। পজিশন অ্যাবসোলুট যদি লিখি, তাহলে একটা পজিশন দিতে হয়, কোথা থেকে শো করবে। যেমন দিলাম লেফট থেকে 0, তারপরে টপ থেকে 100 পিক্সেল। এখন যদি রিফ্রেশ করি, আছে, এখানে আছে, বাট দেখতে পাচ্ছি না। দেখতে না পারার কারণ হলো এটার ব্যাকগ্রাউন্ড কালার নাই। ব্যাকগ্রাউন্ড যদি কালার ব্যবহার করি, তাহলে আমরা এটাকে দেখতে পারবো। আচ্ছা, আমরা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। রিফ্রেশ করলাম, এই দেখেন, তার মানে ঠিক আছে, হোভার করলে শো করতেছে, আবার মাউস সরাই নিলে হাইড হয়ে যেতেছে, পারফেক্টলি কাজ করতেছে। এখন কথা হলো এটা আছে কোথায়? এখানে থাকলে তো বিপদ, আমাকে রাখতে হবে ঠিক আওয়ার কোর্সের এই জায়গায়। এখানে যদি রাখতে চাই, তার মানে কারোর সাথে সম্পর্ক যুক্ত করতে হবে। কার সাথে সম্পর্ক যুক্ত করতে হবে? এই যে ইউএল এর ভিতরে যে এলআই আছে, প্রথম যে আওয়ার কোর্স, এই এলআই কে বলতে হবে পজিশন রিলেটিভ। তাহলে এটা যখনই কাজ করবে, তখনই এই এলআই এর সাপেক্ষে কাজ করবে। সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, উপরে আমরা অলরেডি করেছি, ইউএল এর ভিতরে যে এলআই আছে, সেটা আমরা একটা পজিশন দিতে পারি, পজিশন রিলেটিভ। যেহেতু পজিশন রিলেটিভ, তাহলে আমরা বলতে পারি লেফট থেকে 0, টপ থেকে কত সেটা পরে বলতেছে। এখন দেখি, রিফ্রেশ করি, এখন দেখেন পারফেক্টলি কাজ করছে, একদম এখানে চলে আসছে। কিন্তু টপ থেকে কি একটা গ্যাপ তৈরি হইতেছে না?
আমরা যদি বলি টপ থেকে 100%, তাহলে ঠিক এই জায়গায় যেখানে শেষ হয়েছে তারপরই শো করবে। আমরা কিছুক্ষণ আগে একটা প্র্যাকটিস করে আসছিলাম এরকম, টপ থেকে 100 পিক্সেল না করে 100% করে দিই। এখন যদি রিফ্রেশ করি তখন দেখবেন এই ওকে, এখন একদম এটা সাথে আছে। এইভাবে সাবমেনু করতে হয়। সাবমেনুর আরেকটা বিষয় দেখেন, আওয়ার কোর্স যখন সিলেক্ট করতেছি, বিশেষ করে কিছু প্রফেশনাল যে সাইটগুলো আছে ওগুলো যদি দেখবেন, ওভার করলে ঠিক এইগুলোর ভিতর ওই একই কালার শো করে, যাতে মনে হয় যেন এই সাবমেনুটা এই আওয়ার কোর্সের আওতার ভিতরে আছে। তো এইটা করার জন্য আমরা কি করতে পারি, যেখানে ওভার করলে এই কালারটা শো করবে, সেটা করার জন্য আমরা শুরুতে একটা জায়গায় হোভার দিছিলাম, দেখেন এই যে এলআই, আমরা এলআই তে হোভার দেব। এলআই তে হোভার দেব, এতে ইফেক্ট পড়বে। আমি যদি রিফ্রেশ করি দেখেন তো, এখন তো মনে হচ্ছে যে আওয়ার কোর্সের আওতায় এগুলো আছে। তো এখন আর এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দরকার হয় না আমাদের। আমরা যদি চাই এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যেখানে দিছিলাম এই যে গ্রিন, এটা বাদ দিয়ে দিই। আর আরেকটা জিনিস সেটা দেখতে পারি, সেটা হলো এখানে হোভার করলে এগুলোর আবার একটা কালার হবে। আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি যে এই গ্রাফিক্স ডিজাইনটা নিচে চলে আসছে। এটাকে যদি একটু বড় করতে চাই, মানে যখনই এরকম সিস্টেম করা হয় তখন এটা ছোট হয়ে যায়, উপরের যতটুকু উইড আছে অর্থাৎ প্যাডিং দিয়ে যতটুকু বাড়াইছি ওটার ভিতরে সীমাবদ্ধ থাকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সমস্যা। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, উইডটাকে বাড়াই দিতে পারি। এটার উইড আমরা বাড়াই দিব, তবে উইড বাড়ানোর ক্ষেত্রে উইডটাকে ফিক্স করে দিব না। আমরা যদি মিনিমাম উইড ইউজ করি এখানে, মানে মিনিমাম ছোট একটা উইড পাবে, যদি কন্টেন্ট বাড়ে সেক্ষেত্রে আবার এটাকে আবার আস্তে আস্তে বড় হবে। তো আমরা যেটা করতে পারি, এই যে ইউএল এর ভিতরে যে ইউএল আছে, টোটাল জিনিসটার উইডটা বাড়াই দেব। সেক্ষেত্রে মিনিমাম উইড 250 পিক্সেল। এখন যদি রিফ্রেশ করি দেখেন এখন আর নিচে চলে যায় না, মিনিমাম এতটুকু পাইছে, কিন্তু এখানে যদি কন্টেন্ট আরো বড় হয় সমস্যা নেই, বড় হয়ে যাবে। তা আমরা এটার একটা হোভার কালার দিব। মেইন মেনুর ভিতরে ইউএল, তার ভিতরে যে ইউএল আছে এর ভিতরে যে এলআই আছে তার উপরে আমরা হোভার করব। অনেকে ভুল করে এর উপরে হোভার দেয়, এতে এর উপরে প্রভাবটা পড়বে সেটা ঠিক আছে, বাট হোভারটা হবে এলআই এর উপরে। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। সুন্দর ফন্টের যদি কথা বলি আমরা, মানে সুন্দর কালার, সরি কালার, এখান থেকে চাইলে এই কালারটা নিতে পারি। আর কোর্স তার ভিতরে আমরা এগুলো সিলেক্ট করতে পারতেছি। তার মানে আমাদের মেনু হয়ে গেছে, তারপর আমরা সাবমেনু করেছি, সাবমেনুটাও পারফেক্টলি কাজ করতেছে। এখন সাবমেনুর আবার যদি সাবমেনু হয় সেক্ষেত্রে কি করবেন সেটাও দেখাই নিয়ে আসি। যেমন ওয়েব ডিজাইনের এখানে কিছু সাবমেনু তৈরি করি আমরা। যেমন আমরা ওয়েব ডিজাইন এখানে যদি করি, তাহলে এলআই, এলআই এর ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তারপরে আমরা যেটা করতে পারি যেমন HTML, CSS, PHP, MySQL, আমরা ডিজাইন দেখেছি, মেনু দেখছি, মেনুর আবার সাবমেনু করাটা দেখছি আমরা। আবার সাবমেনুর তারপরে আবার সাবমেনু, এটা যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমরা যে মেনুর সাবমেনু করব তার আওতায় এলআই এর ভিতরে আবার ইউএল করব, এটা করে দিব। আমরা যেহেতু আলাদা সাবমেনুর উপরে আবার সাবমেনু করতেছি, সুতরাং আমরা চাইলে এখানে একটা কমেন্টস করে রাখতে পারি,
সাবমেনুর আবার সাবমেনু। আচ্ছা, এটা করার জন্য আমাদের যেটা দরকার, আমরা অলরেডি HTML সাজাইছি। এখন যদি CSS এর কথা বলি, এখানে হোভার করলে দেখেন, এখানে হোভার করলে ওয়েব ডিজাইনটা অটোমেটিক চলে আসতেছে। মানে এখানে হোভার করলে এই গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং SEO এই তিনটে আসতেছে, পাশাপাশি এটাও চলে আসতেছে হোভার করলে। তো হোভার করলে আমি তো দুটো একসাথে চাচ্ছি না, আমি চাইতেছি শুধুমাত্র এইটা আসবে, বাট এইটাও এটা যেন চলে না আসে। এই জন্য যেটা করতে পারি, আমরা এখানে দেখেন ইউএল এর ভিতরে যে এলআই আছে তার উপর যদি হোভার করি, তাহলে পরবর্তী যে ইউএলটা সেইটা কাজ করবে, অন্যটা না। আমাদের এই মুহূর্তে কাজ করতেছে যেটা, যদি আপনাদের দেখাই নিয়ে আসি, এখন বর্তমানে এটার ভিতরে যে ইউএল, তার ভিতরে আবার ইউএল, তার ভিতরে আবার ইউএল, তিনটা দেখেন। প্রথম হলো ইউএল, তার ভিতরে আবার ইউএল, তার ভিতরে আবার ইউএল, মানে সাবমেনু, তারপরে আবার সাবমেনু, এইটা। কিন্তু এইখানে দেখেন হোভার করতেছি এলআই তে, তার মধ্যে ইউএল এর প্রভাবটা পড়তেছে। এই ইউএল এর প্রভাব মানে যত ইউএল আছে, এলআই এর পরে যত ইউএল আছে সবগুলো প্রভাব পড়তেছে। এই কারণে আমার এই যে HTML, CSS, PHP, MySQL এটাও সমস্যা হচ্ছে। এই জন্য আমরা এখানে একটা ইয়া দিতে পারি CSS এর, যে যাতে বুঝাই এলআই এর পরে যে ইউএলটা আছে সেটা কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না। এইভাবে যদি রিফ্রেশ করি, এখন দেখেন ওটা চলে যাচ্ছে, চলে গেছে। এখন শুধুমাত্র এটার উপর হোভার করলে এটার ভিতরে চলে আসে, বাকি করলে এরপরে এখানে এটা নিচে চলে আসতেছে। তো এটা আমরা ফিক্স করবো যে নিচে চলে আসে। তো নিচে চলে আসার যেটা ফিক্স করতে পারি, যেটা আমরা জানি পজিশন দিয়ে ফিক্স করতে হয়, সেক্ষেত্রে আমরা এইটা CSS টা বারবার না করে এইটাকে আমরা হোভার ইফেক্ট না দিয়ে এই যে অ্যাবসলিউট, এটাকে আমরা ইউএল এ দিয়ে দিতে পারি। তাহলে আমাকে কষ্ট করে লাইন কম করতে হবে, মানে কষ্ট কম করতে হবে। এখন দেখেন, এখন যদি আমরা রিফ্রেশ করি, নরমালি এইভাবে শো করতেছে। এটাকে পজিশন দিতে পারি। কাকে পজিশন দেব? আমাদের পরের যেটা আছে, অর্থাৎ পরের যে এটা আছে, কি বলে এটাকে, ইউএল, তার ভিতরে ইউএল, তার ভিতরে ইউএল, অনেকগুলা ইউএল হয়ে গেছে। তো এখন মানে অনেকগুলা বিষয়, তবে আপনি যদি বুঝে থাকেন, মানে প্রথমটা করতে পারলে পরেরটা আসলে বুঝতে তেমন একটা সমস্যা হবে না আশা করি। তারপরে দেখেন, এখানের এখন পর্যন্ত কাজ কিন্তু শুরু করিনি, যতটুকু করেছি আমি সেটা হলো এখানে কনফিগ করতো, সেই জন্য একটা ইয়া দিয়ে দিচ্ছি, মানে যাতে বুঝাইছি যে এলআই এর পরে যে ইউএল সেটাই হোভার করলে যেন শুধুমাত্র এই ইউএলটা বের হয়। বাট এর আগে আমাকে কিন্তু সকল ইউএলটা বের হয়ে যেত। এটাকে আমি বন্ধ করার জন্য জাস্ট এতটুকু ইউজ করছি। এখন এটুকু করার পরে আমরা যে অবস্থা দেখতেছি, এই এখন ঠিক আছে। ঠিক থাকলে পজিশনে অ্যাবসলিউট করা আছে, অ্যাবসলিউট করা আছে বিদায় কিন্তু এটা নিচ থেকে শুরু হইতেছে, নয়তো ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতো, ব্যাকগ্রাউন্ড কালার আসে না। তো পজিশন এটাকে রিলেটিভ করতে হবে, মানে ওয়েব ডিজাইনের এইটার ভিতর থেকে যেন বের হয়, এটার সাথে সম্পর্কযুক্ত করতে হবে। মানে HTML, CSS, PHP, MySQL যেগুলো আছে এটাকে ওয়েব ডিজাইনের সাথে সম্পর্কযুক্ত করতে হবে এটার সাথে। এই জন্য ওয়েব ডিজাইন যেটার ভিতরে আছে এটাকে আমাদের বলতে হবে পজিশন রিলেটিভ। তো পজিশন রিলেটিভ কিভাবে করব আমরা দেখি। ইউএল এর ভিতরে এটা কোথায় আছে, ওয়েব ডিজাইনটা ইউএল এর ভিতরে ইউএল, তারপরে যে এলআই, ইউএল এর ভিতরে ইউএল, তারপরে যে এলআই আছে, এটাকে আমরা বলতে পারি পজিশন রিলেটিভ। তো পজিশন যেহেতু এটা রিলেটিভ করছি, সুতরাং এইটার সাপেক্ষে কাজ করবে। এখন যদি রিফ্রেশ করি, এখন দেখেন এইটার সাপেক্ষে কাজ করতেছে, বাট আমার অবস্থানটা এখনো আগেরটাই পাচ্ছে, মানে টপ থেকে সে 100% পাচ্ছে এবং লেফট থেকে 0 পাচ্ছে। তো এটাকে আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করব কাকে, দেখেন চেঞ্জ করব পরের যে ইউএল এবং সবার শেষে যে ইউএলটা আছে, ইউএল, এটাকে আমরা চেঞ্জ করে দেব। কি চেঞ্জ করব, লেফট থেকে, পজিশন অ্যাবসলিউট করাই আছে, লেফট থেকে কত 100%, যাতে আমাদের একদম বাম পাশ থেকে 100% চলে আসে, এবং
টপ থেকে 0। এটা কেন করতেছে, রিফ্রেশ করলাম, এখন দেখেন এই লেফট থেকে 100%, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে শেষ হয়েছে তারপরে এটা আসছে। আর এখানে যেটা শুরু হয়েছে এটা টপ থেকে 0। এখান থেকে কেন শুরু হয়েছে, কারণ আমি ওয়েব যে ডিজাইন যেটা আছে এইটার সাথে কি এইটার সম্পর্ক করছি, এটাকে পজিশন অ্যাবসলিউট আমার দেওয়ার দরকার হয় না, কারণ আমি উপরেই দিয়ে দিছি ইউএল এর ভিতরে যেটা আছে সেটার পজিশন অ্যাবসলিউট হবে, এই জন্য এটাকে আর কষ্ট করে দেওয়ার দরকার হয় না, এটা আগেই পাইছে। আর রিলেটিভ করে দিছি এটাকে যাতে এইটার সাপেক্ষে কাজ করে। এখন কিন্তু এইটার সাপেক্ষে কাজ করতেছে, দেখেন এখান থেকে চলে আসছি, সুন্দর কাজ করতেছে, এই কালারটাও এখানে পাইছে। এখন এখানে একটা হোভার কালার করে দিলে পারফেক্টলি কাজ করবে। এটাকে যদি একটা হোভার কালার দিতে চাই তাহলে আমার কি করতে হবে, দেখেন এটা কাকে হোভার দিলে কাজ করবে, ইউএল এর ভিতরে ইউএল, তার ভিতরে যে ইউএল, তার ভিতরে যে এলআই, এটার হোভার হবে। এর ভিতরে যে এটা আছে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার পাবে, যেমন একটা ব্ল্যাক কালার দিয়ে দিই। এখন যদি রিফ্রেশ করি, এখন দেখেন কি পারা গেছে, একটা মেনু তৈরি করছি, মেনুর সাব মেনু তৈরি করছি এটার ভিতরে, তারপরে আমরা দেখছি সাব মেনুর পরে এটার ভিতরে আবার আরেকটা সাব মেনু, এখানে গেলেই বোঝা যাচ্ছে এই কালার এর মাধ্যমে বোঝা যাচ্ছে এটা এটার আওতায়, আবার এখানে হোভার করলে বোঝা যাচ্ছে এটা আওতায়। তো এই হলো মেনু, আপনারা প্র্যাকটিস করবেন, এটা হলো বারবার প্র্যাকটিস করবেন, কারণ একটা ওয়েবসাইটে কিন্তু মেনুটা খুবই ইম্পর্টেন্ট। হইতে পারে একটা ওয়েবসাইটে এই কালার ইউজ করে না, অন্য কালার ইউজ করছে, হইতে পারে অন্যভাবে এই দুই পাশে বর্ডার তৈরি করছে, সেটা আপনারা সিএসএস যেহেতু পারেন সেগুলো করতে পারবেন, হয়তো পারে ফন্ট সাইজ বড় বা কম ইত্যাদি, বা মার্জিন প্যাডিং ফিক্স করতে পারেন। কিন্তু মেনুর যে স্ট্রাকচারের যদি কথা বলি সেটা হলো সেই স্ট্রাকচার ঠিক থাকলে আপনি এইভাবে সাবমেনু তৈরি করতে পারবেন। আর স্ট্রাকচারের যদি কথা বলি এই হলো আমাদের সিএসএস, বেশি না। এইচটিএমএল এর ভিতরে দেখেন আমরা ক্লাস নিছি শুধুমাত্র একটা মেইন মেনু, আর বাকিগুলো সব ইউএল এলআই ইউএল, তার ভিতরে এলআই এ, এইভাবে কোনো ধরনের এক্সট্রা কোনো সিএসএস ব্যবহার করিনি, এটা স্ট্যান্ডার্ড। কারণ আপনি ওয়েবসাইটটা যদি ডাইনামিক করার দরকার হয় সেক্ষেত্রে বেশি ক্লাস না করা, মানে ব্যবহার না করাটাই বেটার। আর অ্যাক্টিভ ইউজ করছি যাতে আমাকে বোঝায় যে হোম পেজে আছি, এটার জন্য, অর্থাৎ নরমালি আমরা হোম পেজে আছি এই জন্য এটা অ্যাক্টিভ। আপনি যে পেজে অ্যাবাউট আস থাকলে এটা অ্যাক্টিভ করে দিবেন, তাহলে অ্যাক্টিভ শো করবে। যদিও ডাইনামিক যখন করা হয় তখন প্রোগ্রামে বিশেষ করে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা করে দেওয়া যায়, যেহেতু আমরা ডিজাইন প্যাডে আছি সুতরাং আপাতত আমরা অ্যাক্টিভ ক্লাসটা লিখে করব যে পেজে থাকবো। এখানে সাবমেনুর পরে যে সাবমেনু বেশি কিছু করতে হয় না, দেখেন শুধুমাত্র পজিশন রিলেটিভ করছি যাতে ওইটার সাথে সম্পর্কযুক্ত থাকে। আর কোন জায়গা থেকে হবে, লেফট থেকে 100%, টপ থেকে 0, পজিশন অ্যাবসলিউট করা লাগে না, কারণ উপরে আমরা ইউএল এর ভিতরে এলআই পজিশন অ্যাবসলিউট করছি। দেখেন ওই যে ইউএল এর পরে যে ভিতরে যে ইউএল যতগুলো আছে দেখেন পজিশন অ্যাবসলিউট করা আছে, এখান থেকে পাইতেছে, আপনি চাইলে এখানে দিয়েও দিতে পারেন। তো লাইন আসলে বেশি করে লাভ নাই, লাইন যত কম করে পারবেন ততই বেটার।